আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদের সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং আমি পারভিন মিতু। ক্ষমতার উচ্ছিষ্ট থেকে জন্ম নেয়া দলের সাথে কখনোই আওয়ামী লীগের তুলনা হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ার তেলিহাটি স্কুল মাঠের জনসভায় তিনি এই কথা বলেন। যারা দেশে দুটি বড় দলের কথা বলে তারা ভুল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নিজ নির্বাচনী এলাকায় ৪৩টি প্রকল্পের উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গোপালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনকে সাথে নিয়ে মাসুদ রানার ক্যামেরায় রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। করোনাকাল পার হয়ে ৪ বছর পর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাঙ্গারহাটের প্রত্যন্ত এলাকায় এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর আগমন। তাকে কাছ থেকে দেখতে উৎসব আর উদ্দীপনার কমতি ছিল না কোনো। বেলা 12:30টার দিকে জনসভা স্থলে উপস্থিত হয়ে জনতাকে অভিবাদন জানান বঙ্গবন্ধু কন্যা। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের পর বক্তব্য দেন সরকার প্রধান। বাবা মা হারিয়ে দেশে ফেরার পর এই মানুষের ভালোবাসার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে। নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত আছে। আত্মমর্যাদা নিয়েই চলে, আমাদেরকে অপবাদ দিলে আমরা তা মানব না। তাই জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সবাই সতর্ক থাকবে। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য তুলে ধরে বলেন, আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করা চলে না। খালেদা জিয়া তার ছেলে দুজনেই সাজাপ্রাপ্ত আসামি। তারা সেই দলের নেতা, নিজেরা নিজের দলের গঠনতন্ত্র মানে না, নিয়ম মানে না, আইন মানে না। তো সেই দলের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না। যারা ওই দুই বড় দল বলবেন তারা ভুল করেন। সরকারের সঠিক পরিকল্পনায় দেশের অর্থনীতিতে বৈশ্বিক সংকটের ছোঁয়া না লাগলেও দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেন তিনি। এখন বিশ্ববাজারে সবকিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ ব্যবহারে সবাই আপনারা সাশ্রয়ী হবেন, যত কম ব্যবহার করা যায়। আমরা চাই বাংলাদেশে ১ ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। আর কোটালীপাড়া, টুঙ্গিপাড়ার দায়িত্ব আমার, কোথাও যেন কোনো জমি অনাবাদি না থাকে। এর আগে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ৪৩টি প্রকল্পের উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মাত্র ১ বছরেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে জনগণের রায় পেতে উন্নয়নের বার্তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নিজ নির্বাচনী এলাকায় এসে উন্নয়নের মহাসড়ক থেকে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুহুল আমিন তুহিন, RTV, কোটালীপাড়া, গোপালগঞ্জ। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচিতে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশ সহ বেশ কয়েকজন আহত এবং অনেকে আটক করা হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত নুসরাত জাহান রিপোর্টে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। এতে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ঝালকাঠির আমতলায় পদযাত্রা বের করলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে পুলিশের 6 সদস্য সহ আহত হয় কমপক্ষে 15 জন। পটুয়াখালীতে কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। সারা দেশের মানুষ আজকে একটাই বক্তব্য, মানুষের সংসদ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। বাগেরহাটে কর্মসূচি থেকে 25 নেতাকর্মীকে আটক করা হয় বলে অভিযোগ করেছে বিএনপি। এটা একটি গণতান্ত্রিক অধিকারের উপরে নগ্ন হস্তক্ষেপ বলে মনে করি এবং এই আজকের এই কর্মসূচিকে ঘিরে যে সমস্ত নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে
অবিলম্বে তাদের মুক্তি দাবি করছে। নাটোরে পদযাত্রায় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এই সরকারের পতন না হলে গণতন্ত্র মুক্তি পাবে না। এই স্বৈরাচার শাসক অবৈধ সরকার আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত ক্ষমতা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত খালেদা জিয়ার আন্দোলন, বিএনপির আন্দোলন চলবে। কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস এলাকায় নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ বাধা দেয়। এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এছাড়াও বিভিন্ন জেলায় পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা। নুসরাত জাহান সিনথি, RTV। বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী, ৩ বাহিনীর প্রধান, শহীদ পরিবার ও বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা জানায়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, হত্যাযজ্ঞের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আচরণ ছিল সন্দেহজনক। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ঘটনায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা উদ্দেশ্যমূলক। আতিকা রহমানের রিপোর্ট। সকাল ৭টার পরে বনানী সামরিক কবরস্থানে আসেন ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যের পরিবারের সদস্যরা। হাতে ফুল, চোখে অশ্রু। কেউ বা এসেছেন প্রিয় সন্তানের কাছে, কেউ প্রিয়তম স্বামীর কবরে, আবার ১ বছর বয়সে হারানো বাবার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন তাদের সন্তানেরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা। এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, ৩ বাহিনী প্রধান, শহীদ পরিবার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। এ সময় মাহবুবুল আলম হানিফ বলেন, এবছরের মধ্যে বিডিআর হত্যা মামলার চূড়ান্ত রায় পাওয়া যাবে। যারা আওয়ামী লীগ সরকারকে কখনো দেখতে চায় নাই তাদেরই ষড়যন্ত্র অংশ হিসাবে এটা সকলের কাছে মনে প্রতীয়মান। ওই ঘটনার দিনকে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার তার আচরণ, তার গতিবিধি ছিল সন্দেহজনক। ওই দিনকে সাদা রঙের গাড়িতে করে উনি কোথায় 2 দিনের জন্য আত্মগোপনে ছিলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, নেপথ্যের ঘটনা না খুঁজে এ ঘটনায় বিএনপিকে জড়ানো অবান্তর। আর জাতীয় পার্টির নেতারা বললেন, নেপথ্যের কুশীলবদের রহস্য উদ্ঘাটন করতে হবে। প্রকৃত অপরাধীদেরকে এবং এর পেছনে যারা ছিলেন তাদেরকে বের করে নিয়ে আসার যে তদন্ত প্রক্রিয়া হতে ছিল সেটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে সংঘটিত হয়নি। যার সম্পর্কে বলা হচ্ছে তিনি এই দেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। এই সমস্যা হচ্ছে যে ওনারা মূল সমস্যা না গিয়ে সবসময় আপনারা অন্যদিকে যেতে চান। শহীদ পরিবার, তাদের মধ্যে একটা ক্ষোভ সবসময় দেখেছি। তাদের ধারণা এত বড় একটি ঘটনা ঘটে গেল, কিন্তু বিচার প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়াটি খুব স্বচ্ছ হয়নি। দ্রুত রায় কার্যকরের পাশাপাশি 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। এতগুলো কোয়ালিফাইড অফিসার এভাবে আমরা হারিয়েছি, আমাদের দেশ এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য দাবিটি সরকারের কাছে উপস্থাপন করছে। আর্মির ইনকোয়ারির টিম যে ইনকোয়ারিটা করেছিল সেইটা অরিজিনাল যে রিপোর্টটা সেটা পাবলিকে প্রকাশ করা হয়নি, ওইটা প্রকাশ করা হোক। ভবিষ্যতে এ ধরনের বিদ্রোহ ও নৃশংস ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সজাগ থাকতে সরকারের প্রতি আহ্বান জানান শোকার্ত পরিবারগুলো। আতিকা রহমান, RTV, ঢাকা। ২০০৯ সালের এই দিন পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞে মেতে ওঠে তৎকালীন বিডিআরের বিপথগামী কিছু সদস্য। হত্যার শিকার হন ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন। মার্চের মধ্যেই বিডিআর হত্যা মামলার আপিল শুনানি শুরু হওয়ার কথা জানান অ্যাটর্নি জেনারেল। আর এবছরই মামলাটি শেষ হওয়ার আশা করছেন তিনি। আপিল সাহেবের রিপোর্টে বিস্তারিত। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত একদিন। বিডিআরের ডাল ভাত কর্মসূচিতে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে দাবি আদায়ের নামে পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে বিপথগামী জওয়ানরা। হত্যা করা হয় তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে।
নৃশংসতায় স্তব্ধ হয়ে যায় পুরো জাতি। বিডিআর বিদ্রোহের দুদিন পর বিদ্রোহের মাধ্যমে হত্যাসহ বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। ২০১৩ সালের ৫ নভেম্বর এই মামলায় বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর আখতারুজ্জামান রায় ঘোষণা করেন। ৮৫০ আসামির মধ্যে ডিএডি তৌহিদ সহ ১৫২ জনকে ফাঁসির দণ্ড দেন নিম্ন আদালত। যাবজ্জীবন দেয়া হয় ১৬০ জনকে। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা হয় ২৫৬ জনের, খালাস পান ২৭৭ জন। ওই রায়ে ডেথ রেফারেন্স ও আপিলের উপর হাইকোর্ট ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন। রায়ে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় ১৮৫ জনকে। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ১৯৮ জনকে। রায়ের বিরুদ্ধে আপিলের পূর্ণাঙ্গ রায় হয়েছে ২০২০ সালের জানুয়ারিতে। বিস্ফোরক মামলা আদালতে চলমান থাকায় আসামিরা হাইকোর্টে অব্যাহতি পেলেও কারাভোগ করায় হতাশ আসামি পক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষ যাতে ২টি মামলাই খুব দ্রুত নিষ্পত্তি করেন। অনেক আসামি এই জেল হাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, অনেকেই গুরুতর অসুস্থ অবস্থায় আছে, মানবিক জীবনযাপন তারা করছে। এদিকে অ্যাটর্নি জেনারেল বলছেন দ্রুতই আপিলের শুনানি শুরু করা হবে। যে আমাদের এই মামলাটা শুনানির জন্য পর্যাপ্ত সংখ্যক বিচারকের ছিলেন না আপিল বিভাগে। এখন আমাদের যেহেতু ৮ জন বিচারক আছেন, আশা করি এটা শুনানি করা যাবে। এই প্রক্রিয়াগুলো শেষ করে আশা করছি আমরা এই মামলাটা শুনানির জন্য এই বছরই আমরা শুনানি করতে পারবো। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছিল নানামুখী আলোচনা ও প্রশ্ন। ডাল ভাত কর্মসূচিতে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে নৃশংস এই হত্যাকাণ্ড নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য সাবেক বিজিবি মহাপরিচালক মইনুল ইসলাম বললেন, এই নেপথ্যের কারণ খুঁজে পাওয়া যায়নি। এটা একটা সম্পূর্ণভাবে কমান্ড ফেলিয়ার। সেখান থেকে কিন্তু উঠে আসছে কি ওই ভিতরে কি ঘটনা ঘটেছিল, কিন্তু এর বাইরের ঘটনা যেগুলি উস্কানিদাতা এগুলি কিছু কিছু ছিল, কিন্তু হয়তো বিভিন্ন কারণে হয়তো আমরা সেই তথ্যগুলি তখন আর হাতে পাইনি। ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা যাতে না ঘটে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। দেশব্যাপী বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে সারা দেশে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। বিএনপি অপরাজনীতিতে যুক্ত হয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা আর হত্যার রাজনীতি। ক্ষমতায় আসার পর থেকেই তারা হত্যার রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেন, দেশের চিহ্নিত অপশক্তির অপচেষ্টা রুখে দিতেই জনগণকে সঙ্গে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। সুরত খানের রিপোর্ট। দেশব্যাপী বিএনপির কর্মসূচির দিনে সারা দেশে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন। লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনি চত্বরে শান্তি সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ। এ সময় বিএনপি জামায়াত জোটের সব ষড়যন্ত্র মোকাবিলা করার ঘোষণা দেন স্থানীয় নেতারা। এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর, ভোলা, কুড়িগ্রাম, পাবনা, সুনামগঞ্জ, ঠাকুরগাঁও সহ সারা দেশে শান্তি সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশ দেশকে এগিয়ে নেওয়ার অংশ। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ, সেটি এই দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রচেষ্টারই অংশ। কারণ একটি অপশক্তি, চিহ্নিত একটি অপশক্তি, তারা নির্বাচনকে সামনে আবারও দেশকে অস্থিতিশীল করতে চায়, আবারও দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, আবারও সেই ২০১৩-১৪ সালের মতো আবারও অগ্নিসন্ত্রাস করতে চায়। কিন্তু আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে মতবিনিময় সভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, হত্যার রাজনীতির পর মিথ্যার রাজনীতি হলো বিএনপির রাজনৈতিক আদর্শ। বিএনপি যখন থেকে ক্ষমতায় এসছে তখন থেকে কিন্তু হত্যার রাজনীতি শুরু করেছে এবং হত্যা করার পরে মিথ্যা কথা বলার রাজনীতি, এটাই হচ্ছে তাদের আদর্শ। বাংলার মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়নই দেখে নাই, রাজনৈতিক শান্তিও দেখেছে। আমরা এই রাজনৈতিক শান্তি অব্যাহত রাখতে চাই। শরীয়ত খান, RTV, ঢাকা। ভাইরাল হওয়ার নেশায় নিজের আকর্ষণীয় ছবি ও ভিডিও পোস্ট করেন অনেকেই। যে কোনোভাবে নজর কাটতে ঝুঁকিপূর্ণ, বিকৃত, এমনকি ব্যক্তিগত ভিডিও আপ করে ফেলেন কেউ কেউ। আর না বুঝেই টার্গেট হন অপরাধীর, বিশেষ করে নারীরা। বুলিং, ব্ল্যাকমেলিং, এমনকি নির্যাতনের শিকারও হন। পাচারের ঘটনা রয়েছে।
অপরাধ বিশেষজ্ঞরা বলেন, নজরদারি, নিয়ন্ত্রণ ও সচেতনতা না বাড়ালে সাইবার অপরাধ কমানো যাবে না। নেট দুনিয়ার অপরাধ নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন নিহান নন্দী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় এখন সেলফি। নিজের সুন্দর মুহূর্তকে সবার সাথে ভাগ করে নিতে ডিজিটাল মাধ্যমে শেয়ার করেন সব বয়সীরা। আকর্ষণীয় সেলফির কাছে জীবনের ঝুঁকিও গৌণ হয়ে যায়। বিপজ্জনক স্থানে সেলফি তুলতে দুর্ঘটনাও ঘটে। গেল 23শে জানুয়ারি রংপুরে চলন্ত ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়। সচেতন হয়েই আমরা সেলফি নিচ্ছি। আমরা সবাই চাই যে আমাদের সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরার জন্য। ওইরকম ঝুঁকি নিয়ে সেলফি উঠাবেন না, কারণ প্রত্যেকটা মানুষের জীবনেরই মূল্য অপরিসীম। শুধু তাই না, ভাইরালের লোভ দেখিয়ে আপত্তিকর দৃশ্য ধারণ করে তা দিয়ে প্রতারণার ঘটনাও ঘটছে। অনেক নারী ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। পাবলিকলি কিছু পোস্ট করি না, কারণ অনেক মাঝে মাঝে ছেলেরা অনেক বাজে কমেন্ট করে সেজন্য। আই নোটিস যে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আমার প্রোফাইল পিকচার স্ক্রিনশট করে, আমার স্টোরি স্ক্রিনশট করে সেম ইউজ করা হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে বেশি হয়রানিমূলক শিকার হতে হয়। আমাদেরও ন্যূনতম মাথায় রাখা উচিত যে আমরা যাতে অশালীনভাবে পোস্ট না করি। ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের প্রত্যেকেরই উচিত, বিশেষ করে আমরা যারা ইয়াং জেনারেশন আছি তাদেরকে এটাকে সঠিক পথে সুন্দরভাবে ব্যবহার করা উচিত। নিয়ন্ত্রণ আর সচেতনতা না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেন অপরাধীদের অস্ত্রে পরিণত হয়েছে। ব্ল্যাকমেইলিং, প্রতিপক্ষকে হেয় করা, এমনকি টার্গেট করে পাচারের কাজেও ব্যবহার হচ্ছে জনপ্রিয় বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম। আর এর প্রধান টার্গেট নারী। ভাইরালের নেশায় পড়ে অনেকেই বিভিন্ন গ্রুপে যুক্ত হন। 2021 সালে টিকটক হৃদয় বাবু চক্রের ফাঁদে পড়ে ভারতের বেঙ্গালুরুতে পাচার হন বেশ কয়েকজন নারী। তাদের একজনকে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। সময়ের সাথে সাইবার অপরাধের ধরন ও মাত্রা বাড়ছে। এ অবস্থায় নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কারা এই বিভিন্ন নারীদেরকে উদ্বুদ্ধ করে টিকটক অথবা বিভিন্নভাবে নায়িকা বানানোর কথা বলে দেশের বাইরে পাচার করার চেষ্টা করে থাকে, আমাদের কাছে নোটিশ আসে অনেক। আমরা এই তথ্যগুলো পাওয়ার পরে অভিযান করি, তাদেরকে গ্রেপ্তার করি এবং আইনের আওতায় নিয়ে আসি। অন্য গুরুতর অপরাধের মতো সাইবার অপরাধ দমনেও জিরো টলারেন্স নীতি গ্রহণের পরামর্শ এই অপরাধ বিশেষজ্ঞের। সাইবার জগতে আমাদের যে পরিমাণে এঙ্গেজমেন্ট, আলটিমেটলি তো এটাকে যদি আমি 5 বছর 10 বছর লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম প্ল্যানিংয়ের মধ্যে বা এটাকে কীভাবে অ্যাড্রেস করা যায় এগুলো নিয়ে আমি সিরিয়াসলি ভাবি, এটা কন্ট্রোলে রাখার জন্য আমাদের মেজারগুলো আমাদের নিতে হবে। তাহলে তো আলটিমেটলি এগুলোর ব্যাপারে যারা আরও উদ্বুদ্ধ হচ্ছে তারা কমে যাবে। নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে কর্তৃপক্ষের পাশাপাশি ব্যবহারকারীদের আরও সচেতন হওয়ার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। কিছু গ্রুপ অফ কোম্পানি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানকে উপরে উঠতে দিতে চায় না, এমন মন্তব্য করেছেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। বলেন, শিল্প প্রসারে সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত। এদিকে দেশে প্লাস্টিক শিল্প প্রসারে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি তৈরিতে জোর দেওয়ার কথা বলছেন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। 15তম আন্তর্জাতিক প্লাস্টিক প্যাকেজিং এবং প্রিন্টিং মেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মেলায় দেশীয় স্টলে প্রথম হয়েছে বেঙ্গল প্লাস্টিক লিমিটেড। And the Pyra has এটা করা উচিত না। আর আরেকটা জিনিস, আমি আমাদের বড় বড় গ্রুপদেরকে আহ্বান জানাই যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বিনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে বসুন্ধরা কনভেনশন সেন্টারে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে শোকেস কোরিয়া 2023 অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশে কোরিয়ান ব্যবসায়ী কমিউনিটিকে বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, চীন ও ভারতের মতো কোরিয়াও দেশের উন্নয়ন সহযোগী হবে। অনুষ্ঠানে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম দেশের রাজনৈতিক স্থিতিশীলতার কথা তুলে ধরেন। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বিনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়াও টেকনোলজির দিক থেকে বাংলাদেশের তরুণ প্রযুক্তিবিদদেরও কোরিয়া সহযোগিতা করতে পারে। আমি কোরিয়ান ব্যবসায়িক কমিউনিটিকে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছি। চীন ভারতের মতো কোরিয়াও বাংলাদেশের উন্নয়নে সহযাত্রী হবে।
state bodies and chief of WTO. এবার নিচ্ছি বেঙ্গল ইউপিবিসি ডোর সংবাদ বিরতি, ফিরে এসে আরো থাকছে। সন্ধ্যা সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু এবং আমি হাবিবা আফরোজ। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আইনের অপব্যবহার করে একটি শ্রেণী নিজেদের সুযোগ সুবিধা ও আখের গোছাতেই বেশি ব্যস্ত থাকেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের সমন্বিত উদ্যোগ ও প্রচেষ্টাই একটি দেশ উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়, আর এর ব্যত্যয় হলে দেশ ও জাতির জন্য চরম বিপদ বয়ে আনতে পারে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। জুলাস কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মারুফ রেজা। দীর্ঘদিন পর সমাবর্তন, অপেক্ষার লাইনও তাই বেশ দীর্ঘ, আর ক্যাম্পাসে সব পথ মিশেছে কেন্দ্রীয় খেলার মাঠের সমাবর্তন মঞ্চে। ভোর থেকে ক্যাম্পাসে কালো গাউন আর কালো টুপি পরা শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে সবুজে ঘেরা প্রিয় ক্যাম্পাসে। অনেক বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এটা সত্যি আমাদের জন্য খুব বড় আনন্দের, এবং এত মেগা একটা ইভেন্টে অংশীদার হতে পেরে আমি সত্যিই আনন্দিত। অনেক দিন পর আমরা সমাবর্তন পাইছি, খুবই ভালো লাগছে। যদি এটা প্রশাসন প্রতি বছর এটা আয়োজন করে, এটা আরো বেশি ভালো হবে। সমাবর্তনে অংশ নেওয়া 15,219 জনের মধ্যে নিয়মিত স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থী 11,444 জন, উইকেন্ড প্রোগ্রামে 3,461 জন, এমফিল ডিগ্রির 34 ও পিএইচডি সম্পন্নকারী 280 জন। এর মধ্যে স্বর্ণপদক প্রাপ্ত 16 জনকে পদক পরিয়ে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র রাজনীতি চলমান হালের কঠোর সমালোচনা করেন রাষ্ট্রপতি। মনে রাখতে হবে, শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, আর শিক্ষার্থীদের মূল কাজ লেখাপড়া ও জ্ঞান অর্জন। তাই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। পড়াশোনার জায়গাটা ঠিক রেখে তারপরে রাজনীতি, সমাজসেবা, সাংস্কৃতিক বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে নিজেদের যুক্ত করতে পারেন। দুর্নীতি এখন উন্নয়নের অগ্রগতির অন্যতম অন্তরায়, তাই এর বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রকাশিত সারভুক্ত একটা দেশের অর্থনীতি দেউলিয়তে নিয়ে সে দেশের একজন মন্ত্রীর খবর অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে। অর্থনীতি নিয়ে দেউলিয়াপনার জন্য আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের চক্রকেই দায়ী করা হয়েছে। এই চক্রে অশুভ আচার যে কোনো দেশের জন্যই বিপদ ডেকে আনতে পারে। শিক্ষক শিক্ষার্থীদের দলীয় লেজুর বৃত্তির ঊর্ধ্বে উঠে রাজনীতি করার আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিনিময়ে অর্জিত হয়েছে। মারুফ রেজা, আরটিভি। জ্বালানি খাতের উপর সরকারি ভর্তুকি চলতি বছরও রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এমসিসিআই। সংগঠনটির দাবি, আইএমএফ এর শর্ত মেনে ভর্তুকি পুরোপুরি তুলে দিলে হুমকির মুখে পড়বে শিল্প, বাড়বে মূল্যস্ফীতি। সকালে রাজধানীর মতিঝিলের নিজস্ব কার্যালয়ে কথা জানান এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, দেশের ব্যবসার পরিবেশ উন্নয়নের পথে বড় বাধা সরকারি অব্যবস্থাপনায়। সেলিম মালিকের রিপোর্ট। $4.5 বিলিয়ন ঋণ পেতে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা আইএমএফ এর অন্যতম শর্ত জ্বালানি খাতের উপর তুলে নিতে হবে সরকারি ভর্তুকি, যার প্রক্রিয়ায় এরই মধ্যে শুরু করেছে সরকার। গেল 2 মাসে কয়েক দফায় বেড়েছে গ্যাস ও বিদ্যুতের দাম। সাংবাদিকদের সঙ্গে মুক্ত আলোচনায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এমসিসিআই সভাপতির আশঙ্কা, এতে বেড়ে যাবে জ্বালানির দাম, বাধাগ্রস্ত হবে শিল্পের উৎপাদন। বিগত দিনগুলিতে যেভাবে সাহায্য করেছিলেন, অর্থাৎ সাবসিডির মাধ্যমে, সেটা কোনোভাবে যদি আমাদের কস্ট অফ প্রোডাকশনটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে বিশ্ববাজারে আমাদের প্রোডাক্টটা হয়তো আরেকটু কম্পিটিটিভ হবে এবং আমাদের এক্সপোর্টও বেড়ে যাবে। শুধু তাই নয়, জ্বালানি আমদানি ও দাম বৃদ্ধির পদ্ধতি উন্মুক্ত করা না হলে শিল্পের উন্নয়নের লক্ষ্য ব্যাহত হবে বলেও জানান তিনি। মডেলিটিসটা কি হবে, কোন পদ্ধতিতে অ্যাডজাস্টমেন্টটা হবে, সেই অ্যাডজাস্টমেন্টটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমাদের জন্য প্ল্যানিংটা করা খুব সুবিধাজনক।
এমসিসিআই জানায় বাংলাদেশে কেবল প্রতি বছর ট্রেড লাইসেন্স সহ প্রায় সব ধরনের লাইসেন্স নবায়ন করা হয়। এখনো অটোমেশন হয়নি ট্যাক্স কালেকশনও, যা ব্যবসার পরিবেশ উন্নয়নের পথে বড় বাধা। ইন্সপেকশন করে যদি কোনো ফ্যাক্টরি যদি নন কমপ্লায়েন্স হয়ে যায়, সাথে সাথে তার লাইসেন্স ক্যান্সেল করে দেবে বা উইথহেল্ড রাখবে, কিন্তু লাইসেন্সিংগুলি 5 বছরের জন্য আমাদেরকে দিতে হবে, তাহলে ইজ অফ ডুইং বিজনেসে এগিয়ে যাবে। তবে আশার কথা, এই সময় প্রতিদিন দেশে রেমিটেন্স আসছে গড়ে $63 মিলিয়ন, যা ডলার সংকট কাটাতে অনেকটাই সহায়ক হবে বলে মনে করে সংস্থাটি। বাংলাদেশের সেলিম মালিক, RTV, ঢাকা। গাজীপুর ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমিতে শহীদ মিনার উদ্বোধন হয়েছে। দুপুরে উলুখোলা এলাকায় প্রতিষ্ঠানটির ক্যাম্পাসের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট ক্যাপ্টেন জাকি আহাদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খালেদা আক্তার সহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নরসিংদী শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। সকাল 6:15টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কে তার নিজের বাড়িতে এই ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, 6:15টার দিকে 3 জন লোক হারুনুর রশিদের সঙ্গে দেখা করতে আসেন। এক পর্যায়ে তারা গুলি করে পালিয়ে যান। শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার জানান, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এদিকে গেল রাতে জেলার রায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন সাবেক ইউপি সদস্য স্বপন আহমেদ। কুমিল্লায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো র্যাঙ্কস ইলেকট্রনিক লিমিটেড। দুপুরে নগরীর ঝাউতলায় নতুন বিক্রয় কেন্দ্রটির উদ্বোধন করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুল আল আমিন সাদি ও র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান শামিচি হোসেন বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় কুমিল্লা কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট আহম তাইফুল আলম, অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান উপস্থিত ছিলেন। সংবাদে আবারও নিচ্ছি বেঙ্গল ইউপিবিসি ডোর সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। সন্ধ্যা সংবাদ দেখছেন আরটিভিতে, সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং আমি পারফিন মিতু। শীতকালীন তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্য। এর মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন 6.5 লাখ মানুষ। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। অনেক এলাকায় 30 থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত বরফে ঢেকে গেছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় ক্যালিফোর্নিয়ার সতর্কতা জারি করেছে স্থানীয় সরকার। রাজ্যটির রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। তুষারপাতে অন্তত 5 কোটি মানুষ দুর্ভোগে পড়তে পারে বলে আশঙ্কা করছে মার্কিন আবহাওয়া দপ্তর। সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।